আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমরা তৃতীয় ডেতে উপস্থিত হয়েছি। আলোচনা করব আর্থিক বিবরণী। এটা নবম দশম শ্রেণীর জন্য। আজকে আমি যে প্রশ্নটি নিয়েছি সেটা ঢাকা বোর্ড ২০২৪ সালে আসা একটি প্রশ্ন, একটা সৃজনশীল প্রশ্ন। তো আমরা আজকে এই প্রশ্নটি সলভ করব ইনশাল্লাহ। তো এই প্রশ্নটি, এই সমাধানটি দেখার আগে আপনাদেরকে অবশ্যই আমি রিকোয়েস্ট করব, আমার ক্লাস 1 যেই ক্লাসে আমি আর্থিক বিবরণীর বিস্তারিত নিয়ম আলোচনা করেছি সেইটা দেখে আসুন। সেইটা দেখে বুঝে তারপরে এই সমাধানগুলো দেখুন, ইনশাল্লাহ আপনার কাছে একদম সহজ মনে হবে। আর্থিক বিবরণীর যত ভয় আছে কেটে যাবে ইনশাল্লাহ। তো আমরা দেখি, প্রথমে প্রশ্নটি পড়ে নিই। এখানে কি বলা আছে? সালমা এন্টারপ্রাইজের ২০২২ সালের ৩১ ডিসেম্বর তারিখে রেওয়া মিলটি নিম্নরূপ। আমাদের এখানে সালমা এন্টারপ্রাইজের একটি রেওয়া মিল দেওয়া আছে। আমরা রেওয়া মিলের এন্ট্রিগুলোর সাথে একটু পরিচিত হয়ে নিই। প্রথমত আছে উত্তোলন ও মূলধন। আমাদের উত্তোলন ৪০,০০০ টাকা এবং মূলধন ১,৬০,০০০ টাকা। তারপরে আছে 10% ঋণ ১,০০,০০০ টাকা, ব্যাংক জমা ৪০,০০০ টাকা, আসবাবপত্র ১,২০,০০০ টাকা, দেনাদার ৭৫,০০০ টাকা, পাওনাদার ৫০,০০০ টাকা, বেতন ২০,০০০ টাকা, যন্ত্রপাতি ১,১০,০০০ টাকা। প্রাপ্ত বাট্টা, বাট্টা দেখেন, বাট্টার টাকাটা যদি ডেবিটে থাকে তাহলে সেটা প্রদত্ত বাট্টা, আর বাট্টার টাকাটা যদি ক্রেডিটে থাকে তাহলে সেটা প্রাপ্ত বাট্টা। যেহেতু এই বাট্টা ক্রেডিট পাশে আছে ৫,০০০ টাকা, এটা আমাদের প্রাপ্ত বাট্টা। আর আমার ক্রয় আছে ১,২০,০০০ টাকা এবং বিক্রয় আছে ২,৪০,০০০ টাকা। প্রারম্ভিক মজুত পণ্য ৩০,০০০ টাকা। আমাদের রেওয়া মিলের যোগফল ৫,৫৫,০০০ টাকা। একটা আর্থিক বিবরণীর সব থেকে বেশি ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে সমন্বয়। আর সমন্বয় আপনাদের খুব ভালো করে বুঝতে হবে। যেমন সমাপনী মজুত পণ্য আছে ২৫,০০০ টাকা। খেয়াল করেন, সমাপনী মজুত পণ্য ২৫,০০০ টাকা, যার বাজার মূল্য ৩০,০০০ টাকা। আমরা সমাপনী মজুত পণ্যের মূল্য সব সময় যেইটা কম থাকবে সেইটাকে গ্রহণ করব। সো আমরা ২৫,০০০ টাকাই এখানে গ্রহণ করব। এখন এই সমাপনী মজুত পণ্য মনে রাখবেন, প্রত্যেকটা সমন্বয়ের কাজ দুই জায়গায় হবে। প্রত্যেকটা সমন্বয়ের কাজ দুই জায়গায় হবে। একবার বিশদায় বিবরণীতে হবে এবং আরেকবার আর্থিক অবস্থার বিবরণীতে হবে। সো আর ২-৩টা সমন্বয় আছে যা বিশদায় বিবরণীতেই হবে। এইবার আসি যে এই সমাপনী মজুত পণ্য এর কাজ কোথায় কোথায় হবে। সমাপনী মজুত পণ্য আমরা নিয়মে পড়েছি প্রথম ক্লাসে, যে যখন আমরা বিক্রিত পণ্যের ব্যয় বের করব তখন প্রত্যক্ষ খরচ থেকে সমাপনী মজুত পণ্য মাইনাস করব, গেল এক জায়গায়। সো আমরা যখন মোট লাভ পার্টটা করব, বিক্রিত পণ্যের ব্যয় বের করার সময় প্রত্যক্ষ খরচ থেকে লাস্টে সমাপনী মজুত মাইনাস করব। ২ নাম্বার হচ্ছে এই যে যে মজুত পণ্য আছে সমাপনী মজুত, এইটা অবিকৃত, বছরের শেষে সারা বছর পণ্য বিক্রি করে এই পণ্যটা আমার দোকানে এক্সট্রা রয়ে গেছে, এইটা আমার আজকে সম্পদ। সেই জন্য এটা আজকের দিনের জন্য যেহেতু সম্পদ, এটাকে আমরা চলতি সম্পদ হিসাবে সম্পদ পাশে বসাবো আর্থিক অবস্থার বিবরণীতে। ২ নম্বর সমন্বয়ে বলছে বিক্রয় ফেরত ১০,০০০ টাকা যা হিসাবভুক্ত হয়নি। এইটা খুবই ইম্পর্টেন্ট একটা সমন্বয়, দেখেন, এবং খুব সহজ। বিক্রয় ফেরত, আমরা এই পণ্যটা বিক্রি করছিলাম, সেটা ফেরত আসছে কিন্তু আমরা হিসাবভুক্ত করিনি। এখন যেহেতু ফেরত আসছে, ডেফিনেটলি এটা আমরা বাকিতে বিক্রি করছিলাম, কারণ নগদে বিক্রি করলে সেটা ফেরত নেওয়া হয় না। যেহেতু আমরা ফেরত নিয়েছি তার মানে এটা বাকিতে বিক্রি করেছিলাম। এখন
আমি যখন বিক্রি করেছিলাম তখন কিন্তু আমি বিক্রয় হিসাবে সেটা লিখে রেখেছি 2,40,000 টাকা এখানে। তো সেখান থেকে 10,000 টাকার পণ্য যদি ফেরত আসে তাহলে আমার বিক্রয়ের পরিমাণ কমে যাবে। সো এইটা আমরা বিক্রয় থেকে মাইনাস করব, 1 নাম্বার। আর যেহেতু বাকিতে বিক্রি করেছিলাম তখন কি আমার দেনাদার বাড়ছিল, তো সে যদি আমাকে পণ্যটা ফেরত দেয় তাহলে তার কাছে তো আমি আর এই টাকাটা চাইতে পারবো না। সো আমার দেনাদার কমে যাবে। তার মানে এই যে বিক্রয় ফেরত 10,000 টাকা, এটা বিক্রয় থেকেও মাইনাস করে দিতে হবে আমার, এখন দেনাদার থেকেও মাইনাস করে দিতে হবে। 3 নম্বরে বলছি স্থায়ী সম্পদের উপর 10% অবচয় ধার্য করো। দেখেন, যখনই আমরা কোনো স্থায়ী সম্পদের উপর অবচয় ধার্য করব তখন এই অবচয়টা আমাদের ব্যয়, ব্যবসায়ের পরিচালন ব্যয়। কারণ ব্যবসা পরিচালনা করতে গেলে আমাদের অবশ্যই স্থায়ী সম্পত্তির অবচয় হবে। সো বিষদায়ী বিবরণীতে আমরা পরিচালন ব্যয় এই 10% অবচয় দিয়ে দিব। আর কোথায় হবে দেখেন, অবচয় হওয়ার কারণে আমার স্থায়ী সম্পদের যে পরিমাণ সেটা কমে যাবে, দাম কমে যাবে। এই জন্য আর্থিক অবস্থার বিবরণীতে স্থায়ী সম্পদ থেকে আমি এই অবচয়টা মাইনাস করে দিব, অবচয়যোগ্য যে সম্পদগুলো আছে। সো 2 জায়গায় কাজ হলো। বেতন 2 মাসের বকেয়া আছে। দেখেন, এখানে আমাদের বেতন দেওয়া আছে 20,000 টাকা, তো 2 মাসের বকেয়া, তার মানে এখানে আমি 10 মাসের বেতন দিছি। কারণ আমি তো 1 বছরের হিসাব করতেছি, যেহেতু 2 মাসের বকেয়া আছে তার মানে আমি বেতন দিছি 10 মাসের। সো এই বেতন এখানে 10 মাসের দেওয়া আছে। এখন 10 মাসের বেতন যদি 20,000 টাকা হয় তার মানে প্রতি মাসে আমার বেতন হচ্ছে 2,000, এই জন্য 10 মাসে 20,000। আর ওরা বলে দিছে 2 মাসের বকেয়া আছে, 2 মাসের বকেয়া আছে। যেহেতু বকেয়া আছে তো প্রতি মাসে 2,000 হলে আমার 2 মাসের বকেয়া বেতন 4,000 টাকা। সো বেতন আমি না দিলেও এটা আমার খরচ, যেহেতু বকেয়া আছে। সো বেতনের সাথে আমরা এই 2,000 টাকা যোগ দিব। আর সহজে আপনি মনে রাখতে পারেন, যে কোনো খরচ বকেয়া থাকলে যোগ হবে, অগ্রিম থাকলে বিয়োগ হবে। বকেয়া থাকলে যোগ হবে, অগ্রিম থাকলে বিয়োগ হবে। তো যেহেতু 4,000 টাকা বেতন বকেয়া আছে, সো আমরা এটাকে বেতনের সাথে যোগ করব। আর কোথায় দিব, এটা তো বিষদায়ী বিবরণী গেল, যে আমরা পরিচালন ব্যয় বেতনের সাথে যোগ করব। এই বেতনটা বকেয়া, মানে আমি এখনো দেই নাই, ভবিষ্যতে দিতে হবে। তো ভবিষ্যতে যদি আমার কাউকে টাকা পয়সা দিতে হয়, এটা আমার দায়, এটা আমার দায়। সো এই বকেয়া বেতনটা আমি দায় পাশে বসাবো। কেমন দায়? চলতি দায়, কারণ এই দায়টা আমি যে কোনো সময় পরিশোধ করে দিব, এটা বেশি দিন থাকবে না। সো এই হচ্ছে আমাদের 4টি সমন্বয়। কতে বলা হয়েছে নিট যন্ত্রপাতির মূল্য কত। খুবই মানে সুন্দর একটা প্রশ্ন। তো এই প্রশ্ন যদি আপনাকে চায় যে নিট যন্ত্রপাতির মূল্য কত, আপনার প্রথম কাজ কি? ভয় পাওয়া না, রেও মিলে তাকানো যে এখানে যন্ত্রপাতি কোথায় আছে। সো আমরা যদি দেখি আমার যন্ত্রপাতি কোথায় আছে, এই যে দেখেন আমি লাল কালার করে লিখে দিয়েছি আপনার বোঝার সুবিধার্থে। সো রেও মিলে এইখানে আছে যন্ত্রপাতি। বিলিভ মি, এই যন্ত্রপাতি নিয়ে রেও মিলে আর কিচ্ছু বলা থাকবে না। তো এই একটা জিনিস আপনি খুঁজবেন যে কোথায় আছে যন্ত্রপাতি। আমরা যন্ত্রপাতি বসিয়ে দিলাম 1,10,000 টাকা। এইবার আপনি যাবেন সমন্বয়ে। আপনার কাজ মানে সমন্বয়কে সবসময় চোখে চোখে রাখবেন, ওরে হারাইলে আপনার অঙ্ক শেষ হয়ে যাবে, ওরে হারানো যাবে না। সো সমন্বয়ে দেখেন 3 নাম্বারে বলছে স্থায়ী সম্পদের উপর 10% অবচয় ধার্য করো। এখন যন্ত্রপাতি আমাদের একটি স্থায়ী সম্পদ, তো তার মানে এই যন্ত্রপাতির উপর আমার অবচয় ধার্য করতে হবে। এখন আমি কয় পার্সেন্ট অবচয় ধার্য করব? 10%। সো আমি যদি অবচয় বের করি তাহলে আমার 10% দেই 1 লক্ষ। এখানে দেখেন আমি করেছি 1,10,000 গুণ 10%, তাহলে আমার টাকা বের হবে 11,000 টাকা। এখন পার্সেন্ট দিলে সবসময় 1 বছরের রেজাল্ট বের হয়, কিন্তু আমি যন্ত্রপাতি কিনছি দেখেন 1/7/22, তার মানে জুলাই মাসের 1 তারিখে কিনছি। সো যেহেতু আমি জুলাই মাসের 1 তারিখে যন্ত্রপাতি কিনছি, তো জুলাই থেকে ডিসেম্বর মাত্র 6 মাস হয়েছে, কিন্তু পার্সেন্ট দিলে বের হয় 12 মাসের। তাই 12 মাসের টাকাকে আমরা 12 দিয়ে ভাগ দিছি, 1 মাসের বের হয়েছে, সেটাকে
6 দিয়ে গুণ দিছি, আমাদের 6 মান্থের যে অবচয় সেটা পেয়ে গেছি আমরা 5,500 টাকা। সো অবচয়ের কারণে আমার যন্ত্রপাতির মূল্য কমে, দ্যাটস ওয়াই আমরা মাইনাস করব। 1,10,000 টাকা থেকে 5,500 মাইনাস করলে আমরা যে টাকা পাই সেটা হচ্ছে 1,04,500। এটাই হচ্ছে আমার যন্ত্রপাতির নিট মূল্য বা প্রকৃত মূল্য। তো একদম সহজ একটা প্রশ্ন ছিল ক নাম্বারে, আশা করি বুঝছেন। এবার আমরা দেখি খ নাম্বারটা সমাধান করি। খ নং প্রশ্নে বলা হয়েছে যে মোট লাভ 1,05,000 টাকা ধরে নেট মুনাফা অথবা ক্ষতি কত। তার মানে দেখেন, আমাকে নেট মুনাফা বা ক্ষতি বের করতে বলছে, এইটা বিশদ আয় বিবরণী। আবারও বলছি, আপনি যদি এই ক্লাসে প্রথম হন, আপনি আমার প্রথম যে ক্লাসটা আর্থিক বিবরণী সেটা দেখে আসুন। তো বিশদ আয় বিবরণীর মোট 3টা পার্ট। প্রথম পার্টে আমরা মোট মুনাফা বের করি, দ্বিতীয় পার্টে পরিচালন মুনাফা বের করি, সর্বশেষ নিট মুনাফা বের হয়। এখন এই মোট মুনাফা যেহেতু দেওয়া আছে, এইটা আমার করা লাগবে না, এই মোট মুনাফার পরের অংশ আমার করা লাগবে। সো এই মোট মুনাফা আমি বিশদ আয় বিবরণীর শুরুতে বসিয়ে দিব। দেখেন এখানে সমাধানটা আমি করে রেখেছি। সো আমি মোট মুনাফা বসিয়ে দিলাম, প্রশ্নে প্রদত্ত 1,05,000 টাকা। এইবার আপনি নিয়মটা দেখে আসুন। আমরা জানি নিয়মে বলা আছে মোট মুনাফা থেকে বাদ পরিচালন ব্যয়। সো আমার পরিচালন ব্যয় বাদ দিতে হবে। সো পরিচালন ব্যয় যেহেতু আমরা বাদ দিব, আমার এইবার ধারণা থাকতে হবে যে আমার আসলে পরিচালন ব্যয় আছে কোনগুলো। তো পরিচালন ব্যয় হচ্ছে যেই ব্যয়টা ছাড়া আপনি ব্যবসা চালাতে পারবেন না, সেটাই পরিচালন ব্যয়। এই ব্যয়টা আপনাকে করতেই হবে, এই আপনার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য এই ব্যয়টা আপনি বাধ্যতামূলক, আপনি চাইলেও অ্যাভয়েড করতে পারবেন না। তো সেটাই হচ্ছে পরিচালন ব্যয়। তো এখানে দেখেন আমাদের রেওয়া মিলের ভিতরে, যেমন আপনি পড়লেই বুঝবেন এগুলা ব্যয় না, আর ব্যয় থাকে ডেবিট পাশে। সো উত্তোলন, মূলধন, ব্যাংক জমা, আসবাবপত্র, দেনাদার, এগুলা ব্যয় না। আমরা একটা ব্যয় পাইছি, আমি রেড কালার লিখে রেখেছি, সেটা কি? বেতন, 2,000 টাকা। সো এইটা আমার একটা পরিচালন ব্যয়। আর মনে রাখবেন, রেওয়া মিল থেকে যখনই আমি এই পরিচালন ব্যয়টা বসাবো, আপনাকে আমি বারবার বলি, সমন্বয়কে ভোলা যাবে না। আপনি এই আর্থিক বিবরণী করার সময় পৃথিবীর সব কিছু ভুলে যান, বাট সমন্বয় বলতে পারবেন না। সো বেতন নিয়ে অবশ্যই সমন্বয়ে কিছু বলা আছে। দেখেন এই যে 4 নম্বর সমন্বয়, বেতন 2 মাসের বকেয়া আছে। আর আমরা জানি যে কোনো খরচ বকেয়া থাকলে যোগ দিতে হবে। সুতরাং আমরা এখন কি করব? প্লাস বকেয়া। আর যেহেতু 2 মাসের বকেয়া আছে, তার মানে 20,000 টাকা, এটা হচ্ছে 10 মাসের। 10 মাসের জন্য যদি 20,000 টাকা হয়, তো 2 মাসের জন্য 4,000। কিভাবে আমরা বের করলাম? 20,000 টাকা যেহেতু 10 মাসে, 10 দিয়া ভাগ দেন, 1 মাসেরটা বের হবে। সেটাকে আবার আপনি 2 দিয়া গুণ দেন, 2 মাসেরটা বের হবে 4,000। তো 20 এবং 4 যোগ করলে আমরা পাই 24,000। আচ্ছা, এবার দেখেন যন্ত্রপাতি, বাট্টা তো ক্রেডিট পাশে আছে আয়, ক্রয় বিক্রয়, এই যে ক্রয় ব্যয়, এটা প্রত্যক্ষ ব্যয়, পরিচালন ব্যয় না, তাই না? আমরা প্রথম ক্লাসে এগুলো এক্সপ্লেইন করছি। প্রারম্ভিক মজুত পণ্য, এটাও প্রত্যক্ষ ব্যয়। তার মানে দেখেন আপনার রেওয়া মিলে আর কোনো পরিচালন ব্যয় নাই, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা রেওয়া মিলটা পড়লাম। এখন না থাকলে আপনার কই থেকে বসাবেন? এখন সমন্বয়ে আপনার আরও পরিচালন ব্যয় থাকতে পারে। আমরা একটু আসি, বিক্রয় ফেরত বিক্রয় থেকে মাইনাস হবে, এইটার কাজ বিক্রয়ের সাথে, পরিচালন ব্যয় কোনো কাজ নাই। দেখেন 3 নাম্বার সমন্বয়ে বলছি, স্থায়ী সম্পদের উপর 10% অবচয় ধার্য করো। স্থায়ী সম্পদের উপর 10% অবচয়, যে কোনো স্থায়ী সম্পত্তির অবচয় অবলোপন পরিচালন ব্যয়। কারণ আপনি ব্যবসা পরিচালনা করলে এই স্থায়ী সম্পত্তিগুলোর অবচয় হবেই। যেমন আপনার দোকানে একটা কম্পিউটার আছে, আপনি ব্যবসায়ের কাজে এই কম্পিউটার ব্যবহার করেন, তো এইটা ব্যবহার করলে আপনার কম্পিউটারের মূল্য তো হ্রাস পাবে, নিশ্চিত হ্রাস পাবে। এটা থেকে আপনি বাঁচবেন কিভাবে? এখন আপনি যদি বলেন যে ভাই আমি আমার কম্পিউটারই ব্যবসায় ব্যবহার করা বাদ দিয়ে দিব, দেন আপনি তো আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে ব্যবসা করতে পারবেন না, অন্য বিজনেসম্যান আপনার থেকে ফাস্টার হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে এই খরচটা আপনার অ্যাভয়েড করার কোনো উপায় নেই। এই জন্যই স্থায়ী সম্পত্তির অবচয় অথবা অবলোপন পরিচালন ব্যয়। সো আমরা এই স্থায়ী সম্পত্তির অবচয় দিব। এখন স্থায়ী সম্পদ কি কি আছে? আমার স্থায়ী সম্পদ আছে, দেখেন প্রথমত
আসবাবপত্র, এই যে এটা একটি স্থায়ী সম্পদ। স্থায়ী সম্পদ মানে যেই সম্পদের পরিমাণ 1 বছরের ভিতরে সহজে পরিবর্তন হয় না, সেটাই স্থায়ী সম্পদ। যেমন আপনি যদি আপনার বাসায় একটা আলমারি কিনেন, আজকে যদি আপনি 1,20,000 টাকা দিয়ে কিনেন, আগামীকালকে এটার দাম কমে যাবে, 2 মাস পরে কমে যাবে, না 1,20,000ই বলবেন। ইভেন আপনাকে আমি 6 মাস পরে জিজ্ঞাসা করলে আপনি 1,20,000 বলবেন। 1 বছর পরে গিয়ে এই যে অবচয় হবে, দাম একটু কমবে। তো যেই জিনিসের দাম মূল্য 1 বছরের ভিতরে কমেও না বাড়েও না, সেটাই স্থায়ী সম্পদ। সো আসবাবপত্র 1,20,000 টাকা স্থায়ী সম্পদ, কিন্তু আমি বসাবো ব্যয়, এটার অবচয় যতটুকু হয়েছে। তো এটার উপরে আমরা 10% যদি অবচয় ধরি, 1,20,000 টাকার 10% 12,000 টাকা গেল। আচ্ছা, আমার কি আর কোনো স্থায়ী সম্পদ আছে? হ্যাঁ আছে, যন্ত্রপাতি, এটাও স্থায়ী সম্পদ। তো এর উপরে আমার অবচয় ধরবো, এই যে যন্ত্রপাতির অবচয়। আমার যন্ত্রপাতির অবচয় আমরা ক নাম্বারে বের করেছি, যে এটা যেহেতু 1/7/22 আছে 6 মাসের, হ্যাঁ 11,000 টাকা বের হয় 12 মাসের, তাহলে 6 মাসের কত? 5,500। এখন রেওয়া মিলেও আর কোনো পরিচালন ব্যয় নাই, আমাদের সমন্বয়েও আর কোনো পরিচালন ব্যয় নাই, আর কোনো ব্যয়ই নাই, তাই না? তো যেহেতু আর কোনো ব্যয় নাই, আমার পরিচালন ব্যয় বসানো শেষ। এইবার যদি আমরা যোগ করি 24,000, 12,000, 5,500, আমার টোটাল 41,500 টাকা হয়েছে। এখন এই পরিচালন ব্যয়টা আমরা বাদ দিব কার সাথে? মোট লাভের সাথে। সো এইটা থেকে এটা মাইনাস করলে আমি যে রেজাল্টটা পেয়েছি দেখেন 63,500 টাকা, এইটা হচ্ছে আমার পরিচালন মুনাফা। তাহলে বিশদায় বিবরণীর 3টা স্টেপ, মোট মুনাফা, পরিচালন মুনাফা, এই পর্যন্ত শেষ। লাস্ট স্টেপ হচ্ছে নিট লাভ। তো নিট লাভ বের করতে গেলে পরিচালন মুনাফার সাথে আমাদের যোগ দিতে হয় অন্যান্য আয়। প্রথমত অন্যান্য আয় যোগ দিতে হয়। দেখেন একদম সহজ। আপনার এখন ভয় লাগতে পারে, হায় হায় আমি তো অন্যান্য আয় পারি না, আমি তো বুঝি না, এগুলো আমার মুখস্থ নাই। ভাই এগুলো সব ভুলে যান, এগুলা ফালতু কথা। আপনি শুধু এতটুকু মনে রাখেন, পরিচালন মুনাফার সাথে অন্যান্য আয় যোগ দিতে হয়। অন্যান্য আয় কোথায় থাকে বলেন তো? রেওয়া মিলের ক্রেডিট পাশে। সো আমার তো ডেবিট পাশের 50% আমি এমনি বাদ দিয়ে দিলাম, আউট। আমি শুধু ক্রেডিট পাশ দেখবো কোথায় আয় আছে। 2 নাম্বার কথা, বিক্রয় ছাড়া ক্রেডিট পাশে যত আয় আছে সব অন্যান্য আয়। এই যে দেখেন, তো ক্রেডিট পাশে আমার একটা আয় আছে যে বিক্রয় 2,40,000, বিক্রয় ছাড়া যত আয় আছে সব অন্যান্য আয়। সো আর আয় আছে কি? প্রাপ্তবাট্টা। আপনি এই যে মূলধন, ঋণ, তাই না, পাওনাদার, এগুলা কিন্তু আপনার আয় না। তো এইগুলা বাদ দিলে আর কে আছে আয়? এই প্রাপ্তবাট্টা আছে আর বিক্রয় আছে, এই দুইটা আয় তো আছে। তো বিক্রয়ও বাদ দেন, রইল কি? প্রাপ্তবাট্টা। এইটাই আপনার অন্যান্য আয়। সো আমরা এই যে লিখে দিলাম প্রাপ্তবাট্টা, একটা যেহেতু আছে লাস্টের কলামে 5,000 টাকা। এখন আপনি খুঁজে আর কোথাও আর আয় পাবেন না। সমন্বয় দেখেন আয় সম্পর্কে আর কিচ্ছু বলা নেই, আপনি খুঁজেন কোনো আয় নাই। সো এটা শেষ। তো এই 63,500-র সাথে 5,000 যোগ দিলে 68,500। লাস্ট স্টেপ, এই যোগফলটার সাথে আমরা কি করব? বাদ অন্যান্য ব্যয়। আমি দেখেন নীল রঙে লিখে রেখেছি অন্যান্য ব্যয়। তো অন্যান্য ব্যয় বাদ দিব। এখন দেখেন প্রত্যক্ষ খরচ এবং পরিচালন ব্যয় বাদ দেওয়া যত ব্যয় আছে সব অন্যান্য ব্যয়। আরেকটু সহজ করে বলি, যে ব্যয়টা না করলেও আপনি আপনার ব্যবসা চালাইতে পারবেন, কোনো সমস্যা হবে না, সেটা অন্যান্য ব্যয়। তো রেওয়া মিলে দেখি এরকম কোনো ব্যয় আছে কিনা। দেখেন আমার রেওয়া মিলে ব্যয় আছে কি? এই যে বেতন, কিন্তু বেতন তো আপনার দিতেই হবে, তাই না? বেতন ছাড়া তো আপনি ব্যবসা ম্যানেজারকে বেতন না দিলে তো কাজ করবে না। সো এটা দিতেই হবে। তারপরে দেখেন এই যে ক্রয় আছে একটা ব্যয়, কিন্তু ক্রয় তো প্রত্যক্ষ খরচ, তার মানে এটা অন্য হওয়ার প্রশ্নই ওঠে না। প্রত্যক্ষ খরচ কি? ক্রয় থেকে শুরু করে পণ্য দোকান আনা পর্যন্ত যত খরচ হয়। প্রারম্ভিক মজুত পণ্য একটা প্রত্যক্ষ খরচ। দেখেন আর কোনো ব্যয়ই নাই রেওয়া মিলে, কিন্তু সমন্বয়ে থাকতে পারে, তাই না? তো দেখি আমরা সমন্বয়ে কোনো ব্যয় আছে কিনা। বিক্রয় ফেরত, এটা কোনো ব্যয় না। স্থায়ী সম্পত্তির অবচয়, এটা পরিচালন ব্যয় দিয়ে দিছি। বেতন 2 মাসের বকে আছে, বেতনের সাথে যোগ করা শেষ। আর সমাপনী মজুত তো সম্পদ, এটা তো ব্যয় না। তার মানে সমন্বয়েও কিন্তু আমাদের কোনো পরিচালন অন্যান্য ব্যয় নাই। ফাইনালি দেখবেন, যদি কখনো কোথাও রেওয়া মিলে পার্সেন্ট দেওয়া থাকে, সেটাও একটা সমন্বয়। এইখানে 10% ঋণ, মানে ঋণের উপরে 10% সুদ ধরতে হবে। তো ভাই আপনি কারো কাছ থেকে 1 লক্ষ টাকা ঋণ নিছেন,
তো তাকে যদি আপনি 10% সুদ দেন, সো এইটা আপনার কি ব্যয় হবে না? এটা আপনার ব্যয় হবে। এখন এটা কেমন ব্যয়? অন্যান্য ব্যয়। কেন অন্যান্য ব্যয়? ভালো করে বুঝেন। আমি যদি চাই যে আমি কারো কাছ থেকে ঋণ নিব না, তারপরে ব্যবসা করব, তাতে কি আমার ব্যবসার কোনো ক্ষতি হবে? কোনো ক্ষতি হবে না, আমি চাইলেই পারবো। সহজ। তার মানে এই ব্যয়টা ঐচ্ছিক। আমি যদি ঋণ নেই, ঋণের সুদ দিব, না নিলে দিব না, আমি বাধ্য না এই সুদ দিতে, এই ঋণ নিতে। সো এটা অন্যান্য ব্যয়। তাই আমরা ঋণের সুদ দিয়ে দিলাম, যেহেতু একটাই আছে 10,000 টাকা। সো এবার 68,500 থেকে 10,000 মাইনাস করলে 58,500 টাকা। এইটাই হচ্ছে আমাদের নিট প্রফিট বা নিট লাভ। সো এই ছিল আমাদের খ নং প্রশ্নের উত্তর। একদম সহজ, আশা করি বুঝতে পারছেন। প্রশ্ন গতে বলা হয়েছে যে সালমা এন্টারপ্রাইজের আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। তো আমাদের পুরো আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে হবে। আর্থিক অবস্থার বিবরণীর দুইটা পার্ট, একটা হচ্ছে সম্পদ এবং দায় ও মালিকানা সত্ত্ব। তো প্রথমে আমরা সম্পদ যে অংশটা সেইটা সলভ করব। দেখেন, সম্পদকে আমরা 4 ভাগে ভাগ করি: স্থায়ী সম্পদ, দীর্ঘমেয়াদী বিনিয়োগ, চলতি সম্পদ, ভুয়া সম্পদ। তো সিরিয়ালে সবার আগে শুরুতে আমরা স্থায়ী সম্পদ বসাবো। তো দেখি আমাদের স্থায়ী সম্পদ কি কি আছে। দেখেন, আমি এখানে লিখে রেখেছি স্থায়ী সম্পদ। এখন স্থায়ী সম্পদ যদি আমরা খুঁজি, দেখেন সম্পদ থাকে রেওয়া মিলের ডেবিট পাশে, আমি রেড কালারে লিখে রেখেছি। এগুলা হচ্ছে আমার স্থায়ী সম্পদ। কিভাবে চিনব? যেই জিনিসটার দাম 1 বছরের ভিতরে প্রতিনিয়ত পরিবর্তন হয় না, মূল্য পরিবর্তন হয় না, সেটাই স্থায়ী সম্পদ। যেমন আপনি এই যে আসবাবপত্র যদি একবার কিনেন ব্যবসায়, তো সেটা কিন্তু অনেক দিন আপনার ওই মূল্যটাই থাকবে, কালকেই দাম কমে যাবে না, এটাই স্থায়ী সম্পদ। যন্ত্রপাতি স্থায়ী সম্পদ। দেখেন, আর কোনো স্থায়ী সম্পদ নাই, শুধু এই দুইটাই আছে। সো এগুলোই আমরা বসাবো। অবশ্যই বি কেয়ারফুল। দেখেন, যতগুলি সমন্বয় আছে প্রত্যেকটা কিন্তু আর্থিক অবস্থার বিবরণীতে বসবেই। সো দেখি, আমরা 3 নম্বর সমন্বয় বলছি, স্থায়ী সম্পদের উপর 10% অবচয় ধার্য করতে হবে। তাহলে যেহেতু আসবাবপত্র স্থায়ী সম্পদ, যন্ত্রপাতিও স্থায়ী সম্পদ, এগুলোর অবচয় হবে, এগুলো অবচয়যোগ্য সম্পদ। সো আসবাবপত্র থেকে যে আমরা মাইনাস অবচয় বা পুঞ্জীভূত অবচয় মাইনাস করলাম 1,08,000 টাকা। আমার এই যে যন্ত্রপাতি ছিল দেখেন 1,10,000, হ্যাঁ, সেটা থেকে মাইনাস করলাম পুঞ্জীভূত অবচয় 5,500 টাকা, বিয়োগ করে দিলাম 1,04,500 টাকা। সো এই দুইটা সম্পদ এখন যোগ দিয়ে আমার রেজাল্ট 2,12,500 টাকা। একদম সহজ, এটা গেল আমার স্থায়ী সম্পদ। দ্বিতীয় স্টেপে আমরা বসাবো কি? দীর্ঘমেয়াদী বিনিয়োগ। এইটা একটা এন্ট্রি আপনি মনে রাখবেন, যদি রেওয়া মিলে থাকে, সেটা কি পার্সেন্ট যুক্ত বিনিয়োগ, মানে আপনি কোথাও টাকা পয়সা ইনভেস্ট করছেন, সেখান থেকে সুদ পাবেন, এরকম যদি থাকে যে আপনি কোথাও সুদের বিনিময়ে টাকা পয়সা ইনভেস্ট করছেন, সেরকম কিচ্ছু নাই রেওয়া মিলে, সো ওই চ্যাপ্টার বাদ। 3 নম্বরে আমরা যেটা বসাই সেটা হচ্ছে চলতি সম্পদ। আমি এখানে দেখেন চলতি সম্পদ লিখছি, সবুজ কালার করা আছে আপনার বোঝার সুবিধার জন্য। যেমন ব্যাংক জমা একটা সম্পদ, কিন্তু এটা কেমন সম্পদ? চলতি সম্পদ। কেন চলতি সম্পদ? আপনার এখন ব্যাংকে জমা আছে 40,000 টাকা, বাট 2 মিনিট পরে কত থাকবে আপনি জানেন না। কেউ আপনার অ্যাকাউন্টে আরো 10,000 জমা করলো, এখন 50,000, আপনি আবার নিজে 20,000 নিয়ে আসলেন, আবার কমে গেল। এটা প্রতিনিয়ত বাড়ে কমে, বাড়ে কমে, দ্যাটস ওয়াই এটা চলতি সম্পদ। সো আমি ব্যাংক জমা বসিয়ে দিলাম। এরপরে দেখেন কি আছে, দেনাদার 75,000 টাকা। সো আমি দেনাদার এখানে বসিয়ে দিলাম, আমার দেনাদারের পরিমাণ 75,000 টাকা। বাট দেনাদার সম্পর্কে একটা সমন্বয় আছে, আমরা শুরুতেই পড়ছিলাম 2 নাম্বার, বিক্রয় ফেরত 10,000 টাকা যা হিসাবভুক্ত হয়নি। বিক্রয় ফেরত মানে আমি পণ্যটা বিক্রি করছিলাম, সেটা ফেরত আসছে। তো যার কাছে বিক্রি করছিলাম সে তো আমার দেনাদার, তার কাছে আমি টাকা পাই, তো সে যদি আমাকে পণ্য ফেরত দেয়, সে তো আর টাকা দিবে না, তাই আমার দেনাদার কমে যাবে। আমরা দেনাদার থেকে মাইনাস করে দিলাম অলিখিত বিক্রয় ফেরত, বা আপনি শুধু বিক্রয় ফেরত লেখেন। সো বিয়োগ করলে
65,000 টাকা। এবার দেখি তো আমাদের রেওয়া মিলে কিন্তু আর কোনো চলতি সম্পদ নাই, দেখেন আর কোনো চলতি সম্পদ নাই। সো সমন্বয় দেখেন আরেকটা জিনিস, সমাপনী মজুদ পণ্য 25,000 টাকা, খেয়াল করেন। সো এই যে সমাপনী মজুদ পণ্য 25,000 টাকা, এইটা কিন্তু চলতি সম্পদ। এটি কেন চলতি সম্পদ? এই যে আজকে ব্যবসায় লাস্টের দিন আপনার 25,000 টাকার পণ্য আছে, এটা আপনার সম্পদ। 5 মিনিট পরে যদি একজন কাস্টমার আসে, তার কাছে আপনি এটা বিক্রি করবেন না, তো এটা বিক্রি করলেই তার 25,000 থাকবে না, কমে যাবে। সো এটা প্রতিনিয়ত কমে বাড়ে, দ্যাটস ওয়াই এটা চলতি সম্পদ। সো আমরা বসে দিলাম সমাপনী মজুদ 25,000। দেখেন আমার কিন্তু আর কোনো চলতি সম্পদ নাই। এই তিনটা আমরা যোগ করে যোগফল পেলাম 1,30,000 টাকা। লাস্ট 4 নম্বরে যেটা থাকে সেটা কি অলিক সম্পদ। ক্লাস 9-10-এ আপনি 2টা অলিক সম্পদ মনে রাখবেন, প্রাথমিক খরচ, বিলম্বিত বিজ্ঞাপন, যা এই অঙ্কের কোথাও নাই। সো আমরা বাদ দিয়ে দিলাম, অলিক সম্পদও নাই। আমরা 2টা সম্পদ পাইছি, স্থায়ী এবং চলতি, আর 2টা পাই নাই। এবার এই 2টা যোগ করে আমার মোট সম্পদের পরিমাণ 3,42,500 টাকা। অর্ধেক অঙ্ক শেষ। এইবার দেখেন বাকি অর্ধেক, মালিকানা সত্ত্ব। আরেকটা জিনিস খেয়াল রাখেন, আমরা 1 নাম্বার সমন্বয়ের কাজ করে ফেলেছি, 2 নাম্বারটা করে ফেলেছি, 3 নাম্বারটা করে ফেলেছি আর্থিক অবস্থার বিবরণীতে। মাত্র আর একটা সমন্বয় আছে যেটা কোথাও না কোথাও বসবেই এখানে, আপনি শিওর থাকেন। সো প্রথমে আমরা বসাবো মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্বের সাথে এই জিনিসটি একটু মনে রাখবেন, মালিকানা সত্ত্বের সাথে প্রথমে আমরা বসাবো মূলধন। আমি এখানে পিঙ্ক কালার করে লিখে রেখেছি, এই যে দেখেন আমাদের মূলধন 1,60,000 টাকা। এই মূলধনের সাথে সব সময় অতিরিক্ত মূলধন থাকলে যোগ দিবেন, উত্তোলন থাকলে বিয়োগ দিবেন, পণ্য উত্তোলন থাকলে বিয়োগ দিবেন, আয়কর থাকলে বিয়োগ দিবেন, জীবন বীমার প্রিমিয়াম থাকলে বিয়োগ দিবেন। এইগুলা থাকলে আপনি বিয়োগ দিবেন রেওয়া মিলে। আবার বলি, দেখেন মূলধন থেকে অতিরিক্ত মূলধন যোগ, মূলধনের সাথে অতিরিক্ত মূলধন যোগ, উত্তোলন বিয়োগ, পণ্য উত্তোলন বিয়োগ, সমন্বয় থাকতে পারে, হ্যাঁ, আয়কর বিয়োগ দিবেন, রেওয়া মিলে থাকবে। তারপরে জীবন বীমার প্রিমিয়াম থাকলে এগুলা বিয়োগ দিবেন। সো এরকম দেখেন একটা জিনিসই আছে, সেটা উত্তোলন 40,000 টাকা। সো আমি উত্তোলন মাইনাস করব, আগে পরে করলে কোনো সমস্যা নেই। এবং যদি সাধারণ সঞ্চিতি থাকে আপনি যোগ দিবেন, এবং ফাইনালি নিট লাভ যোগ, নিট ক্ষতি বিয়োগ। একটু আগে আমরা দেখেন নিট মুনাফা বের করছিলাম 58,500 টাকা। সো এইটা যোগ, আর কিছুই নাই। আমরা এই 2টা যোগ করে এইটা পাইছি, তারপরে বিয়োগ করে যে রেজাল্ট পাইলাম এটাই হচ্ছে আমার মালিকানা সত্ত্ব। গেল 2 নাম্বার স্টেপ কি, দীর্ঘমেয়াদী দায়। এটা একটাই আছে, সেটা হচ্ছে আপনি যদি সুদের বিনিময়ে কারো কাছ থেকে ঋণ নেন, তো সেরকম এই যে দেখেন 10% ঋণ, হ্যাঁ, আমাদের কত টাকা, 1,00,000 টাকা। এটা একটাই থাকবে, আমি বসিয়ে দিলাম 10% ঋণ। থার্ড, চলতি দায়, এইটা বসাইলে আমার অঙ্ক শেষ। দায় থাকবে কোন পাশে, ক্রেডিট পাশে। তো দেখি আমার দায় আছে কি কি, এই যে পাওনাদার আছে দেখেন 50,000 টাকা, এইটা আমার একটা চলতি দায়। সো আমি বসাইলাম পাওনাদার, ওকে। আচ্ছা, তারপরে দেখেন বেতন 2 মাসের বকে আছে। সো এই যে আমার 2 মাসের বেতন বকে আছে, তো যেহেতু আমি এই বেতনটা এখনো দেই নাই, তার মানে ভবিষ্যতে দিতে হবে, আর ভবিষ্যতে যেটা দিতে হবে এটা দায়। এখন কেমন দায়, চলতি দায়, কারণ এটা আমি যে কোনো সময় দিয়ে দিব, 2 দিন পরেও দিয়ে দিতে পারি। সো বকেয়া বেতন 4,000 টাকা চলতি দায়। দেখেন আমার সবগুলি সমন্বয়ের কাজ শেষ, রেওয়া মিলেও কোনো চলতি দায় পাই নাই, তাই না? 1 নাম্বারটা শেষ, 2 নাম্বার শেষ, 3 নাম্বার, 4 নাম্বার, আর কি কোনো সমন্বয় আছে? আছে। রেওয়া মিলে যদি কখনো পার্সেন্ট থাকে সেটা একটা সমন্বয়। এই যে 10% লেখাতে আছে এইটাই সমন্বয়। সো এইটার কাজও হবে তাহলে এখানে। তো কি, এই যে ঋণ আছে আমাদের 1,00,000 টাকা, এর উপরে 10% সুদ, তো 1,00,000 টাকার 10% 10,000 টাকা, তাহলে 10,000 টাকা সুদ দিতে হবে। এখন প্রশ্ন হইলাম, যদি রেওয়া মিলে কোথাও ঋণের সুদ লেখা থাকে, তার মানে আমরা সুদটা দিয়ে দিছি, আর কাজ করতে হবে না। কিন্তু দেখেন রেওয়া মিলে কোথাও আমাদের সুদটা দেওয়া নাই, তার মানে এই সুদটা বকেয়া রয়েছে। আমি ঋণ নিছি, সুদ দিলে তো রেওয়া মিলে লেখা থাকতো, তো যেহেতু রেওয়া মিলে লেখা নাই আমি সুদটা দেই নাই, তো যেহেতু দেই নাই দিতে হবে দায়। সো আমি এখানে লিখে দিলাম, দেখেন ঋণের বকেয়া সুদ। সো আমার চলতি দায়ও বসানো শেষ, যোগফল 64,000। এইবার মালিকানা সত্ত্ব, দীর্ঘমেয়াদী দায়, চলতি দায়
যোগ করলে আমার টোটাল মালিকানা সত্ত্ব 3,42,500 টাকা। এবার দেখেন আমার সম্পদ 3,42,500 টাকা। যদি দুইটা সম্পদ এবং দায় মালিকানা সত্ত্ব মিলে যায়, তার মানে আমাদের অঙ্ক রাইট, 100% রাইট। আশা করি আপনারা ক্লাসটি বুঝতে পেরেছেন। আমাদের ক্লাসটি দেখার জন্য ধন্যবাদ। আজকের ক্লাসে এখান থেকেই বিদায় নিচ্ছি। আবার ইনশাল্লাহ পরবর্তী কোনো ক্লাসে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।